নির্বাচন শেষ হতে না হতেই নানা ধরনের ঘটনা আমাদের সামনে আসতেছে। এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব হস্তান্তর করে নাই। বিএনপি সরকার গঠন করে নাই এবং শপথ গ্রহণ করে নাই। এর মধ্যেই বিভিন্ন ঘটনা আলোচনার সৃষ্টি করেছে। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, আবার হাতিয়ায় এক মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এগুলো ঘটনার পাশাপাশি নীরবে দুইটি ঘটনা ঘটেছে। একটা হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব তিনি নীরবে দেশ ত্যাগ করেছেন। নীরবে কেন বলা হচ্ছে? তিনি গভীর রাতে বাংলাদেশ ত্যাগ করে বিদেশে চলে গিয়েছেন। রাত 1টা 30 মিনিটে তার ফ্লাইট ছিল। এখন তিনি হঠাৎ করে কেন বিদেশ গেলেন, এর ব্যাখ্যাও অনেকে চেয়েছেন। অনেকেই অনেক ধরনের ট্রল করছেন। আবার অনেকেই মনে করছেন যেখানে তারেক রহমান সরকার গঠন করেছে, তারেক রহমান স্যার হচ্ছে প্রধানমন্ত্রী হবে, আন্তর্জাতিক বিশ্বের অনেক প্রধানমন্ত্রী কূটনৈতিকবিদ বাংলাদেশে আসবে, সেই জায়গায় এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা দায়িত্ব পালন করেছে তারা যদি না থাকে, তারাই যদি দেশ ত্যাগ করে, তাহলে বিষয়টা কেমন জানি হয়ে যায় বলে অনেকে মনে করছেন। এর পিছনে রহস্য কি বা কারণ কি? হঠাৎ করে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পদে থাকা লোকজন এই নীরবে দেশ ত্যাগ করছেন কেন? তার ব্যাখ্যা তিনি একটা ফেসবুক পোস্টে দিয়েছেন। তিনি বলেছেন যে আমি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি 8, 9 এবং 10 ফেব্রুয়ারিতে। এছাড়াও আমার কলিগদের সাথে আমি বসে চা খেয়েছি, তাদের কাছ থেকে বিদায় নিয়েছি এবং পরবর্তীতে আমার আর্থিক ক্ষতি আর পারিবারিক কারণে আমি দেশের বাইরে চলে এসেছি। তো এতদিন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাথে আপনারা থাকলেন, তখন আর্থিক ক্ষতি হয় নাই, মানে এখন এই 2-3 দিন বা 2-4-5 দিনের আপনার আর্থিক ক্ষতি হচ্ছে, পরিবারের সমস্যা হয়েছে, এই জন্য আপনি দেশ ত্যাগ করেছেন। এটা অনেকেই মেনে নিতে চাচ্ছে না বা মানছে না। অনেকে অনেক ধরনের আলোচনা সমালোচনা করছে। এই ঘটনা অনেকেই ভালোভাবে গ্রহণ করেনি। মানে অনেকে আশা করেছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা দায়িত্ব পালন করেছে তারা সবাই নতুন সরকারের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে একটা আনুষ্ঠানিকতা করে ব্যাপক একটা অনুষ্ঠান হবে, সবাই হাসি খুশি আনন্দ উল্লাসে সেই অনুষ্ঠান উদযাপন করবে, তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব পালন করেছে তাদেরকে ধন্যবাদ জানাবে তারেক রহমান স্যার। এখন এর মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দায়িত্ব পালন করা কেউ বিদেশ চলে যাওয়া, এটা ভালোভাবে গ্রহণ করছে না অনেকেই। অপরদিকে এনসিপির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, তার নাম মোহাম্মদ আসাদুল্লাহ। তাকে হঠাৎ করে কেন গ্রেপ্তার করা হলো নির্বাচনের পরেই? ইতিপূর্বে কিন্তু আপনারা দেখেছেন চট্টগ্রামে একটা ঘটনা ঘটেছে, থানায় গিয়ে ওসিকে হুমকি দিয়েছে এবং 5 আগস্টে বিভিন্ন থানা পুলিশকে পুড়িয়ে দিয়েছে, সেই ধরনের কথাবার্তা বলে কিন্তু ওসিকে একটা হুমকি দেওয়া হয়েছিল, তখন গ্রেপ্তার করা হয়েছিল। সারা বাংলাদেশে একটা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের কারণে আবার তাকে ছেড়ে দেওয়া হয় বা কোর্টে বা আদালতে গিয়ে তাকে আবারও জামিন দেওয়া হয়। এছাড়া সুরভিকে গ্রেপ্তার করা হয়েছিল, তাকেও জামিন দেওয়া হয়। এই ধরনের ঘটনা কিন্তু আমরা দেখেছি। কিন্তু এই নির্বাচনের পরেই কেন এই এনসিপির নেতা মোহাম্মদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করা হলো? আপনারা হয়তো জানেন, অনেকেই জানেন অনেকেই জানেন না। এই মোহাম্মদ আসাদুল্লাহ শুধু এনসিপির নেতাই না, তিনি হা ভোটের অ্যাম্বাসিডর ছিলেন। অর্থাৎ এই যে যে হা ভোট প্রচার করা হলো, এই প্রচারের অ্যাম্বাসিডর ছিল তিনি। তার এলাকা এবং বিভিন্ন জায়গায় এই হ্যাঁ ভোট প্রচার করবে তার দল বা টিম নিয়ে। তাকে কেন গ্রেপ্তার করা হলো, এটা অনেকেই প্রশ্ন করছেন। এই আসাদুল্লাহ মানে মোহাম্মদ আসাদুল্লাহ এনসিপির নেতা, হা ভোটের অ্যাম্বাসিডর, তার বিষয়ে অনেক আগে একটা মামলা হয়েছিল, চেক জালিয়াতির মামলা। কারো কাছ থেকে হয়তো টাকা নিয়েছে চেক দেওয়ার বিনিময়ে, সে বিষয়ে একটা মামলা হয়েছিল। সেই মামলায় তার সাজা হয়েছে। এই সাজা হয়েছে, তারপরে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু সাজাটা হয়েছে, তখন তাকে গ্রেপ্তার করা হয়নি। দীর্ঘদিন পার হয়ে গেছে, তিনি হ্যাঁ ভোটের প্রচার প্রচারণা চালিয়েছেন, এনসিপির নেতা পরিচয় দিয়ে ঘুরিয়েছে, তখন কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়নি। কিন্তু নির্বাচন শেষ হওয়ার সাথে সাথেই তাকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে, কারাগারে পাঠিয়েছে। এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে মূল বিষয় অন্য কিছু নয়। এখানে প্রশ্ন করছে একজন সাজাপ্রাপ্ত আসামি সে কিভাবে প্রচার প্রচারণা চালালো বুক ফুলিয়ে, তখন তাকে কেন গ্রেপ্তার করা হলো না? যদি এই জামাত এনসিপি জোট ক্ষমতায় আসতো
তাহলে কি তাকে গ্রেপ্তার করা হতো? সে কি আসলে কারাগারে যেত? এগুলো নিয়ে অনেকে প্রশ্ন করছেন। আসলে এটা প্রশাসনিক ব্যাপার। কেন আগে গ্রেপ্তার করা হয়নি, এখন কেন গ্রেপ্তার করা হয়েছে, এটা প্রশাসনিক ব্যাপার। এছাড়াও সারা বাংলাদেশে আরো বেশ কিছু ঘটনা ঘটছে। তবে এখন মানুষ যে আগে কথাগুলো বলেছিল যে নির্বাচন হলেই অনেকে পালিয়ে যাবে, অনেকেই দেশ থেকে চলে যাবে, শুধু এই মানে অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব পালন করেছে তারাই না, এই সরকারের উপদেষ্টা, তারপরে হচ্ছে যারা হচ্ছে সুযোগ সুবিধা নিয়েছে বা বিভিন্ন পদে ছিল তারা পালিয়ে যাবে বলে অনেকেই কিন্তু অভিযোগ করছিলেন। একই সাথে এনসিপির অনেক নেতারা পালিয়ে যাবে, সেফ এক্সিট নিয়ে চলে যাবে, এ ধরনের অনেক কথাবার্তা কিন্তু বলেছিল। এখন সেই কথাগুলোর কি প্রতিফলন হওয়া শুরু হয়েছে? আপনারা জানেন যে এখানে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে এপিএস ছিল তাকে কিন্তু দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তার মানে অনেকেই দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করছে। হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন গোপনে গোপনে তাদেরকে আটকিয়ে রেখেছে বা দেশ ত্যাগ করতে দিচ্ছে না, এই ধরনের ঘটনা হয়তো বা আছে। তাছাড়া আমরা মনে হয় জানতে পারতাম অনেকেই দেশ ত্যাগ করেছে। এই দেশ আসলে এই সরকার যদি গঠন করে বিএনপি, তারপরে কি কেউ দেশ ত্যাগ করবে? আমার মনে হয় না। কেন দেশ ত্যাগ করবে? অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যে সকল উপদেষ্টা ছিল তারা যে দায়িত্ব পালন করেছে, তারা সঠিক দায়িত্ব পালন করলে বুক ফুলিয়ে চলার কথা। তারা যদি অন্যায়, অবিচার, দুর্নীতি, অনিয়মের সাথে যুক্ত না থাকে তাহলে তারা বুক ফুলিয়ে চলবে। তারা গর্বের সহিত বলবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এতদিন ছিলাম এবং সৎ, ন্যায়, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আমরা একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে আমরা আমাদের দায়িত্ব হস্তান্তর করেছি, এইটাই বলার কথা। এখন এই দিক থেকে আবার মানে নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি মির্জা আব্বাসের সাথে ঢাকা ৮ আসনে ভোটের যুদ্ধ করেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি একটা হুঁশিয়ারি দিয়েছেন। সেই হুঁশিয়ারির মধ্যে আছে যে উপদেষ্টারা আপনারা আপনাদের আর্থিক হিসাব দিবেন, সেফ এক্সিট নেওয়ার আগে আপনারা আপনাদের আর্থিক হিসাব দিবেন। এখন কেন তিনি এই আর্থিক হিসাবের প্রশ্নটা তুললেন? আপনারা জানেন কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা ছিলেন তারা কিন্তু হাস্যকর একটা আর্থিক হিসাব দিয়েছেন। তাদের বাৎসরিক হিসাব, তাদের ইনকামের হিসাব কিন্তু দিয়েছেন। হাস্যকর কেন বললাম? তারা যখন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পদে দায়িত্ব গ্রহণ করলো, সঙ্গে সঙ্গে কিন্তু তাদের আর্থিক হিসাব দেওয়ার দরকার ছিল বা উচিত ছিল। ওই সময় তারা বলতো যে আমাদের সম্পদ এতটুকু আছে, এতটুকু আছে, এতটুকু আছে। সেই সময় কিন্তু তারা তাদের যে আর্থিক হিসাব সেটা দেয় নাই। যখন এই যে শেষ সময়, নির্বাচনের কিছুদিন আগে শেষ সময়ে তারা তাদের আর্থিক হিসাব দিল কিভাবে? যে আমাদের আগে সম্পদ ছিল এত, এখন হয়েছে এত, আমাদের আগে সম্পদ ছিল এত, এখন হয়েছে এত। মানে এটা হাস্যকর না তো কি? আগে কত ছিল সেটা আমরা কিভাবে জানবো? আমরা কি জানতে পারবো যে আপনার আগে এত ছিল, পরবর্তীতে এত হয়েছে? আপনার দায়িত্ব গ্রহণের সময় যদি বলতেন যে আমাদের এতগুলো সম্পদ ছিল, আর এখন যদি আবার বলতেন যে আমাদের এতগুলো সম্পদ হয়েছে, এটা কিন্তু মেনে নেওয়া যেত। তবে অনেক উপদেষ্টাদের স্ত্রীদের সম্পদ বেড়েছে, এটা আমরা জেনেছি। ভবিষ্যতে এটা নিয়ে কি হবে, কোনো আলোচনা সমালোচনা হবে কিনা, বা তাদের আর্থিক হিসাব আবারও পুনরায় নেওয়া হবে কিনা। এদিকে আমাদের আসিফ নজরুল স্যার তিনি ফেসবুক পোস্টে আলহামদুলিল্লাহ লিখেছেন। এটা নিয়ে অনেকেই বলছেন কি বিষয়ে আলহামদুলিল্লাহ বললেন? যে বিএনপি ক্ষমতায় আসছে, আপনাদের আর কোনো জবাবদিহিতা করতে হবে না, নাকি সুষ্ঠু নির্বাচন হয়েছে এই জন্য আলহামদুলিল্লাহ বললেন? আসলে ছোট করে যখন একটা পোস্ট করা হয় বা একটা লেখা হয়, তার বিস্তারিত যদি বলা না হয় তাহলে অনেকের মনে সন্দেহের সৃষ্টি হয়। যাই হোক প্রিয় দর্শক, এই সামগ্রিক বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।